গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরওয়েটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এই ৪র্থ পর্ব। ওয়াইনের গ্লাস নিয়ে হাজির হলো ওয়েটার। ডাটফোর্ড আগে থেকে ক্যাম্পারিয়া সোডা খাচ্ছে, আরেকটা ক্যাম্পারি অর্ডার দিল সে। ওয়েটার চলে যাওয়ার পর বলল, ম্যাগনাসের কিছু হলো না, খারাপই লাগছে। মানে? ওই মহিলার বদলে যদি ম্যাগনাস উল্টে পড়তো সিঁড়ি দিয়ে, তাহলে ভালো হতো। কী সব ভয়ঙ্কর কথা বলছো? তুমি যা ভাবছো আমি তাই বলছি ডার্লিং। তোমাকে ভালো মতো চেনা আছে আমার। ম্যাগনাস যদি পটল তোলে তাহলে তার সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা কে পাবে তাও জানি। সিগারেটের ধোঁয়া ছাড়লেন ফ্রান্সিস। কৌতূহলী দৃষ্টিতে তাকালেন তার সঙ্গীর দিকে। সত্যি বলতে কি, বাড়ি আর জায়গা জমি পাবে ফ্রেডি। উত্তরাধিকার সূত্র বলে কিছু একটা আছে ম্যাগনাসদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে সেটা। তাতে কি, তুমিও নিশ্চয় কিছু না কিছু পাবে। হ্যাঁ, সারা জীবন পাই হলে থাকতে পারবো আমি, তবে একটা কাজ করতে পারবো না, বাড়িটা বিক্রি করতে পারবো না কখনো। কিন্তু তুমি যা বলছো তা ঘটবে না। বয়সের তুলনায় ম্যাগনাসের স্বাস্থ্য যথেষ্ট ভালো। তা বটে। ফ্রান্সিস, একটা কথা কি, পাই হলের মতো বিশাল কোনো বাড়িতে কখন কি ঘটে তা আগেভাবে বলা মুশকিল। হতে পারে ওই চোরের দল আবারও ফিরে যাবে সেখানে এবং হাতের কাছে ম্যাগনাসকে পেয়ে সব শেষ করে ফেলবে। তুমি কি সিরিয়াস? না, এমনি ভাবছিলাম আর কি। চুপ হয়ে গেলেন ফ্রান্সিস পাই। এসব কথা সবার সামনে বলার মতো, বিশেষ করে লোক ভর্তি কোনো রেস্টুরেন্টে। তবে একটা কথা মনে মনে স্বীকার না করে পারলেন না তিনি। জ্যাক যা বলছে ঠিকই বলছে। তার জীবনে যদি ম্যাগনাস না থাকে তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে, অনেক জটিলতা কমে আসবে, জীবনটা অনেক উপভোগ্য হবে। মুশকিল হচ্ছে একই জায়গায় দুবার বজ্রপাত হয় না, একই বাড়িতে একই দুর্ঘটনা দুবার ঘটে না। কিন্তু যদি ঘটে? সপ্তাহে একদিন বাবার সঙ্গে দেখা করার চেষ্টা করেন ডক্টর অ্যামেলিয়া রেডউইং, কিন্তু সবসময় সম্ভব হয় না সেটা। সার্জারিতে যদি ব্যস্ত থাকেন, বা কারো বাসায় অথবা হাসপাতাল থেকে যদি জরুরি ডাক আসে তার, অথবা যদি পেপার ওয়ার্কের পরিমাণটা বেড়ে যায়, তাহলে বাবার সঙ্গে দেখা করাটা বন্ধ রাখতে হয়। বাবার সঙ্গে দেখা করতে খুব যে ভালো লাগে তাও না। তার মা যখন মারা যান তখন তার বাবা ডক্টর এডগার রেনার্ডের বয়স ৮০ বছর। তারপর থেকে কিংস অ্যাবোর্ড সংলগ্ন নিজের বাসাতেই আছেন, তবে তার সার্বিক অবস্থা বদলে গেছে অনেক। মায়ের মৃত্যুর পর বাবার প্রতিবেশীদের কাছ থেকে নিয়মিত ফোন কল পেতে শুরু করেন ডক্টর অ্যামেলিয়া, এবং সেসব ঘটনায় একসময় অভ্যস্ত হয়ে ওঠেন তিনি। রাস্তা রাস্তা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে ডক্টর এডগার রেনার্ডকে। ঠিকমতো খাচ্ছেন না তিনি, কেমন বিচলিত দেখাচ্ছে তাকে। প্রথম প্রথম ডক্টর অ্যামেলিয়া ভাবতেন দুরারোগ্য কোনো বিষাদ আর একাকিত্বে আক্রান্ত হয়েছেন তার বাবা। কিন্তু যখন কিছু কিছু লক্ষণ প্রকটভাবে প্রকাশ পেতে আরম্ভ করে, তখন ডায়াগনোসিস করতে বাধ্য হন ডক্টর অ্যামেলিয়া। ধরা পড়ে বার্ধক্যজনিত উন্মত্ততা পেয়ে বসেছে তার বাবাকে, এবং সে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। ডক্টর অ্যামেলিয়া একবার ভেবেছিলেন বাবাকে নিয়ে আসবে নিজের কাছে, স্যাক্সোবিয়ন এইভনে, কিন্তু পরে ভেবে দেখেন ব্যাপারটা ভালো হবে না আর্থারের জন্য। তাছাড়া বাবাকে যদি নিয়ে আসে নিজের বাসায়, বুড়ো লোকটার সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিতে হবে কাঁধে, সেটা সম্ভব না তার পক্ষে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই বাদ ভ্যালিতে একটা হাসপাতালকে পরিণত করা হয় বৃদ্ধাশ্রমে। সেটার নাম দেওয়া হয় অ্যাশটন হাউস। বাবাকে সেখানে রেখে আসতে বাধ্য হয়েছিলেন বলে আজও অনুশোচনা বোধ কাজ করে ডক্টর অ্যামেলিয়ার মনে। আজও এক ধরনের ব্যর্থতার অনুভূতি কাজ করে তার ভিতরে। বাবা দেখভালও করতে পারেননি। গাড়িতে চেপে ওই বৃদ্ধাশ্রমে পৌঁছতে বেশি হলে 15 মিনিট লাগে, কিন্তু সেটা কথা না। কথা হচ্ছে জয় স্যান্ডারলিং নেই, লন্ডন গেছে, বলে গেছে কার সঙ্গে নাকি দেখা করবে। ব্যাপারটা ব্যক্তিগত। 5 দিন আগে অনুষ্ঠিত হয়েছে ম্যারি ব্ল্যাকস্টোনের শেষকৃত্যানুষ্ঠান। তারপর থেকে কেমন একটা অশান্তিকর অবস্থা বিরাজ করছে গ্রামে, এবং অভিজ্ঞতা থেকে অমিলিয়া জানে অশান্তি ব্যাপারটা ফ্লুর মতোই ছোঁয়াচে। পাই হলে চুরির যে ঘটনাটা ঘটল, সেটা কি ওই অশান্তির কারণেই হয়েছে? গত মঙ্গলবার খবর এসেছে উল্টে পড়ে গেছেন এডগার রেনার্ড।
স্থানীয় একজন ডাক্তার দেখেছেন তাকে এবং অ্যামিলিয়াকে আশ্বস্ত করে বলেছেন গুরুতর কিছু হয়নি, কিন্তু এই দুর্ঘটনার পর থেকে তিনি নাকি তার মেয়েকে বারবার দেখতে চাইছেন। এমনকি অ্যাস্টন হাউসে মেট্রন ফোন করে যেতে বলেছে অ্যামিলিয়াকে। এই মুহূর্তে বাবার সঙ্গে আছেন তিনি। বিছানা থেকে ধরাধরি করে নামিয়ে জানালার কাছে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে তাকে। তার পরনে ড্রেসিং গাউন, বাঁকা হয়ে গেছে শরীরটা, অনেক শুকিয়ে গেছেন তিনি। বাবার এই অবস্থা দেখে কাঁদতে ইচ্ছে করছে অ্যামিলিয়ার। একসময় শক্তিশালী গড়নের মানুষ ছিলেন তার বাবা, বলিষ্ঠ ছিলেন। অ্যামিলিয়া যখন খুকি ছিলেন তখন প্রায় ভাবতেন তার বাবার দুই কাঁধে সারা দুনিয়ার ভার, অথচ আজ মেয়েকে চিনতে ওই মানুষের 5 মিনিট সময় লাগলো। এডগার রিনার যে মুমূর্ষু, সেজন্য খারাপ লাগছে না অ্যামিলিয়ার। খারাপ লাগছে কারণ বেঁচে থাকার শেষ ইচ্ছাটাও চলে গেছে তার বাবার। আমি ওকে বলতে চাই। কথা শেষ করতে পারলেন না এডগার রিনার্ড। থেমে যেতে হলো তাকে। আগেও দুবার এই ঘটনা ঘটেছে। কর্কশ কণ্ঠে কিছু একটা বলতে শুরু করেছেন তিনি, কিন্তু যা বলতে চাইছেন তা যেন ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না তার দুই ঠোঁট। ফলে মনের কথা মনে যাচ্ছে তার মুখের ভেতরে। কার কথা বলছো বাবা? কি বলতে চাও তুমি? ওর জানা দরকার কি ঘটেছিল, জানা দরকার কি করেছি আমি। মানে এসব কি বলছো তুমি? তুমি কি মায়ের ব্যাপারে কিছু বলছো? কোথায় সে? তোমার মা কোথায়? মা এখানে নেই। নিজের উপর বিরক্ত হয়ে উঠছেন অ্যামিলিয়া। বাবার সামনে মায়ের কথা বলাটা উচিত হয়নি তার। বৃদ্ধ লোকটা দ্বিধা আরো বাড়বে। কোমল গলায় বললেন, তুমি আমাকে কি বলতে চাও? ব্যাপারটা জরুরি, আমার হাতে বেশি সময় নেই। বোকার মতো কথা বলো না তো। তুমি ঠিক হয়ে যাবে। তোমাকে শুধু যা করতে হবে তা হলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করতে হবে। যদি বলো মেট্রনকে বলে দেখতে পারি তোমাকে একটা স্যান্ডউইচ দিতে পারবে কিনা, ওটা তুমি খেয়ে শেষ না করা পর্যন্ত তোমার সঙ্গে থাকতে পারবো আমি। ম্যাগনাস পাই। একটু যেন চমকে উঠলেন অ্যামিলিয়া। বাবার মুখে ওই নাম আশা করেননি তিনি, অন্তত এই মুহূর্তে তো নাই। স্যাক্সবি অন এইভনে যখন কাজ করতেন এডগার রিনার্ড, তখন ভালো মতোই চিনতেন স্যার ম্যাগনাসকে। পাই পরিবারের প্রায় সবারই চিকিৎসা করেছেন তিনি কখনো না কখনো। কিন্তু এখন স্যার ম্যাগনাসের কথা আসছে কেন? এডগার রিনার্ড যা বলতে চাইছেন তার সঙ্গে কি কোনো না কোনোভাবে জড়িত আছেন স্যার ম্যাগনাস? বার্ধক্যজনিত উন্মত্ততা বা স্মৃতিবিলোপ অদ্ভুত একটা অসুখ। এর ফলে বড় একটা গ্যাপ তৈরি হয় মানুষের স্মৃতিতে। কারো কারো স্মৃতিতে আবার জট পাকিয়ে যায় অনেক কিছু। তখন দেখা যায় 5 বছর অথবা 5 দিন আগের কোনো ঘটনা ভাবতে শুরু করেছে কেউ, কিন্তু সময় পার্থক্যটা ধরতে পারে না সে। স্যার ম্যাগনাস, বললেন অ্যামিলিয়া। তার ব্যাপারে কিছু বলতে চাও? কে? স্যার ম্যাগনাস পাই। একটু আগে তার কথা বলেছ তুমি। তার ব্যাপারে কিছু একটা বলতে চাইছিল আমাকে। কিন্তু কিছু বললেন না এডগার রিনার্ড। শূন্য একটা দৃষ্টি দেখা যায় তার চোখে বেশিরভাগ সময়। সেটা ফিরে এসেছে। যে জগতের বাসিন্দা তিনি হয়তো আবার চলে গেছেন সেখানে। তার সঙ্গে আরো মিনিট 20 থাকলেন ডক্টর অ্যামিলিয়া রেডউইন। কিন্তু লোকটার ভঙ্গি দেখে মনে হলো না অ্যামিলিয়াকে চিনতে পারছেন তিনি। অ্যামিলিয়া যে আছেন এখানে সেটাও লক্ষ্য করছেন কিনা তাও বোঝা গেল না। মেট্রোটির সঙ্গে দু একটা কথা বলে বিদায় নিলেন অ্যামিলিয়া। গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে বিরক্তিকর একটা অনুভূতিতে ছেয়ে গেল তার মন। কিন্তু যখন বাড়ি পৌঁছে পার্ক করছেন গাড়িটা, ততক্ষণে এডগার রিনার্ডের চিন্তা বেরিয়ে গেছে তার মাথা থেকে। মনে পড়ে গেল আর্থার বলেছিলেন তিনিই আজ সাপার রান্না করবেন। আজ তাদের দুজনের একসঙ্গে টিভিতে লাইভ উইথ দ্য লায়ন্স দেখার কথা। ডক্টর রেডউইং ঠিক করেছেন আজ তাড়াতাড়ি শুয়ে পড়বেন, কারণ আগামীকাল সার্জারিতে যেসব রোগী দেখবেন তিনি, তাদের সংখ্যা নেহাত কম নয়। আগামীকাল ব্যস্ত একটা দিন কাটাতে হবে তাকে। দরজা খুলে বাসার ভেতরে ঢুকলেন তিনি। সঙ্গে সঙ্গে একটা গন্ধ এসে বাড়ি মারল তার নাকে। কিছু একটা পুড়ছে। উদ্বিগ্ন হয়ে উঠলেন তিনি, কিন্তু পরক্ষণে টের পেলেন কোথাও কোনো ধোঁয়া নেই। পোড়ার গন্ধটা যেন অনেক দূরের কোনো জায়গা থেকে আসছে। অতীতের কোনো অগ্নিকাণ্ডের স্মৃতি যেন বাস্তব হয়ে ফিরে এসেছে। রান্নাঘরে গেলেন অ্যামিলিয়া। কিচেনের টেবিলের একধারে বসে আছেন আর্থার, হুইস্কি খাচ্ছেন। এখনো ডিনার রান্না করতে শুরু করেননি তিনি। অ্যামিলিয়া টের পেলেন কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে।
হতাশায় ভুগবার মতো মানুষ না আর্থার। যারা এমনকি নিজেদের হতাশা নিয়েও ফুর্তি করে, তিনি তাদের মতো একজন লোক। তাহলে কি হয়েছে? স্বামীকে ছাড়িয়ে আরেকটু দূরে তাকালেন অ্যামেলিয়া। দেখতে পেলেন একদিকের দেয়ালে ভর দিয়ে রাখা হয়েছে একটা পেন্টিং। কাঠের ফ্রেমটা পুড়ে গেছে, ক্যানভাসে বেশিরভাগ গায়েব। একটা মহিলা পোর্ট্রেট এঁকেছিলেন আর্থার নিজেই, কিন্তু ছবির মহিলাটাকে চিনতে একটু সময় লাগলো অ্যামেলিয়ার। লেডি পাই, বিড়বিড় করে বললেন আর্থার। জবাব দিয়ে দিলেন তার স্ত্রী জিজ্ঞেস না করার প্রশ্নটার। কি হয়েছে? ওই ছবি কোথায় খুঁজে পেয়েছো তুমি? পাই হলের রোজ গার্ডেনে। একটা বনফায়ারের আয়োজন করা হয়েছিল সেখানে। কিন্তু তুমি সেখানে কি করছিলে? কিছু না, আমি এমনি ঘুরতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে একসময় ঢুকে পড়ি ডিঙ্গেলের ডেলের ভিতরে। আমার আশেপাশে কেউ ছিল না তখন, তাই ভাবলাম বাগানের পাশ দিয়ে মেন রোডের দিকে এগিয়ে যাই। ইচ্ছাটা কেন জেগেছিল আমার মনের ভেতরে বলতে পারবো না। আরেকটু হুইস্কি খেলেন আর্থার। তিনি এখনো মাতাল হননি। তিনি আসলে এক জাতের উপজীব্য হিসেবে পান করছেন ওই তরল। ব্রেন্ট তখন ছিল না কাছে পিঠে কোথাও, অন্য কাউকেও দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখতে পেলাম অন্য আরো কিছু আবর্জনার সঙ্গে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ওই পেন্টিং। ছবিটার কথা মনে পড়ে গেল অ্যামেলিয়ার। স্ত্রীর 40তম জন্মদিন উপলক্ষে স্যার ম্যাগনাস আঁকিয়ে নিয়েছিলেন ওই পোর্ট্রেট। সম্মানে হিসেবে সামান্য কিছু টাকা দিয়েছিলেন তিনি। তারপরও সে সময় খুব খুশি হয়েছিলেন অ্যামেলিয়া, কারণ আর্থারের কাজের একটা স্বীকৃতি পাওয়া গিয়েছিল। কাজে উৎসাহ বেড়ে গিয়েছিল তার। নিশ্চয়ই কোনো ভুল হয়েছে ওদের, অ্যামেলিয়া বললেন। তা না হলে এই ছবি ওরা ছুঁড়ে ফেলে দিতে যাবে কেন? শুধু ছুঁড়েই ফেলেননি, আগুনও লাগিয়ে দিতেছিল ওটাতে। তার আগে ফ্রেমটা ভেঙে 2 টুকরো করে ফেলেছিল। ছবিটার দিকে তাকালেন অ্যামেলিয়া। আগুনের কবল থেকে বেঁচে গেছে লেডি পায়ের স্বেচ্ছাচারী 2 চোখ আর লম্বা লম্বা কালো চুল। বেঁচে গেছে একদিকের কাঁধের একাংশ, কিন্তু পুরো পেন্টিংয়ের বেশিরভাগ কালো হয়ে গেছে, পুড়ে গেছে ক্যানভাস। সরি, সাপার রান্না করার কথা ছিল আমার, করতে পারিনি সেটা, বললেন আর্থার। হুইস্কির গ্লাসটা খালি করে ফেললেন তিনি, তারপর বেরিয়ে গেলেন। এটা দেখেছো? বাথ উইকলি ক্রনিকলের একটা কপি পড়ছিলেন রবিন অসবর্ন। তাকে কখনোই এত রেগে যেতে দেখেননি হেনরিয়েটা। কেন, কি হয়েছে? ডিঙ্গেলডেলের সব গাছটা কি কেটে ফেলা হবে? কি বলছো? 2 কাপ চা বানিয়েছেন হেনরিয়েটা। টেবিলের উপর কাপ দুটো নামিয়ে রাখলেন তিনি। ওই জায়গা ডেভেলপমেন্টের জন্য বিক্রি করে দিয়েছেন স্যার ম্যাগনাস পাই। সেখানে নাকি নতুন একটা রাস্তা বানানো হবে, নতুন বাড়িও বানানো হবে 8টা। কোথায়? এখানে, ইঙ্গিতে জানালার বাইরে দেখালেন অসবর্ন। ঠিক আমাদের বাগানের সঙ্গে। আমরা এখন থেকে ওই জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পাবো এক সারি নতুন বাড়ি। কিন্তু দৃশ্যটা দেখতে হবে না স্যার ম্যাগনাসকে। তিনি থাকবেন লেকের অপর প্রান্তে। তার দৃষ্টিপথে এক সারি সবুজ গাছ থাকবে ঠিকই, শুধু তুমি আর আমি। কাজটা করতে পারেন না তিনি। পত্রিকার হেডলাইন যাতে পড়তে পারেন সেজন্য স্বামীর কাছে এগিয়ে এলেন হেনরিয়েটা। শেক্সপিয়র এইভনে নতুন বাড়ি। হেনরিয়েটা খেয়াল করলেন তার স্বামীর হাত দুটো রাগে কাঁপছে। বললেন, কিন্তু আমি তো যতদূর জানি ওই জমি সংরক্ষিত। ওই জমি সংরক্ষিত কিনা তাতে এখন আর কিছু যায় আসে না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেভাবেই হোক অনুমতি জোগাড় করে ফেলেছেন স্যার ম্যাগনাস। সারা দেশে এখনো একই কারবার চলছে। পত্রিকার খবরে বলা হচ্ছে গ্রীষ্মকাল শেষ হবার আগে কাজ শুরু হয়ে যাবে। তার মানে আগামী মাসে অথবা তার পরের মাসে আর অস্তিত্ব থাকবে না ডিঙ্গেলডেলের, এবং ওই ব্যাপারে আমাদের কিছু করারও থাকবে না। বিশপকে চিঠি লিখে ঘটনাটা জানাতে পারি আমরা। তিনি কোনো সাহায্য করবেন না, কেউ কিছুই করবে না এই ব্যাপারে। কিন্তু চেষ্টা তো করে দেখতেই পারি। না, অনেক দেরি হয়ে গেছে হেনরিয়েটা। সেদিন সন্ধ্যায় একসঙ্গে সাপার তৈরি করছেন অসবর্ন আর হেনরিয়েটা। এখনো আপসেট অসবর্ন। লোকটা আসলে ভয়ঙ্কর, বললেন ভিকার। স্যার ম্যাগনাসের কথা বলছি। নিজের বিশাল বাড়িতে শুয়ে বসে থাকেন, সবসময় নজর রাখতে থাকেন আমাদের উপর, অথচ এমন কিছু করেননি যার ফলে কেউ বলতে পারবে সবার উপর নজর রাখার মতো যোগ্যতা অর্জন করেছেন। সহায় সম্পত্তি বলতে যা কিছু আছে তার সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া।
এত টাকা পয়সা তারপর অন্য কারোর জন্য কিছু কখনো করেছেন? আমাদের গির্জার অবস্থাটাই দেখো, ছাদটা জায়গায় জায়গায় ছিদ্র হয়ে গেছে। নতুন একটা হিটিং সিস্টেম কেনার মতো টাকা নেই আমাদের হাতে, অথচ পকেটে হাত ঢুকিয়ে একটা শিলিংও বের করেননি স্যার ম্যাগনাস। দেননি আমাদেরকে। গির্জার জন্য কখনোই কিছু করেন না তিনি, অথচ সেখানেই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা হয়েছে তাকে। আবার দেখো, কবে মরবেন তিনি তার কোনো ঠিক নেই, অথচ নিজের নামে একটা জায়গা রিজার্ভ করে রেখেছেন আগে। মাঝে মাঝে আমার মনে হয় যত তাড়াতাড়ি মারা যাবেন ততই ভালো। রবিন, আমি নিশ্চিত তুমি যা বলছো বুঝে শুনে বলছো না। ঠিকই বলেছ হেন, খুব খারাপ একটা কথা বলে ফেলেছি, সেটা বলা উচিত হয়নি আমার। থামলেন অসবর্ন, একটুখানি দম নিলেন। স্যাক্সোবিয়ন এই ফোনের নতুন নতুন বাড়ি বানানোর বিরোধী না আমি, বরং আমি বলবো এখানে নতুন ঘর বাড়ি বানানোর দরকার আছে। তা না হলে নতুন প্রজন্ম এখানে থাকতে উৎসাহ বোধ করবে না। কিন্তু সেটার সঙ্গে স্যার ম্যাগনাসের ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই। তাছাড়া নতুন যেসব বাড়ি বানানোর কথা বলা হচ্ছে সেগুলো কেউ কিনতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ আছে আমার। উন্নতির মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়াতে পারো না তুমি। এটাকে তুমি উন্নতি বলছো? চমৎকার একটা বন আর সুন্দর সুন্দর অনেক গাছপালা উজাড় করে দেওয়ার নাম উন্নতি? তাও আবার যে বন কমপক্ষে 1000 বছর ধরে আছে এই গ্রামে। অ্যাপ্রন খুলে ফেললেন অসবর্ন। হঠাৎ ঘোষণা করলেন, গির্জায় যাচ্ছি আমি। ডিনারে কি হবে? খিদে নেই আমার। আমি আসবো তোমার সঙ্গে? না ধন্যবাদ। আসলে চিন্তা ভাবনা করার জন্য একটু সময় দরকার আমার। জ্যাকেটটা পরে নিলেন অসবর্ন। তাছাড়া নিজের জন্য ক্ষমা প্রার্থনা দরকার আছে। কেন? তুমি তো কিছু করোনি। করেছি, এমন কিছু একটা বলেছি যা বলা উচিত হয়নি আমার। তাছাড়া অন্যায় কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। প্রতিবেশী, সে যতই খারাপ হোক না কেন, তার প্রতি ঘৃণা অনুভব করাটা খুব খারাপ একটা ব্যাপার। কেউ কেউ হয়তো সেই ঘৃণার উপযুক্ত, ঠিক, কিন্তু স্যার ম্যাগনাস আমাদের মতোই একজন মানুষ। তার অমঙ্গল না চেয়ে তার মন যাতে পরিবর্তিত হয়ে যায় সে প্রার্থনা করা উচিত আমার। ঘর ছেড়ে বেরিয়ে গেলেন অসবর্ন। হেনরিয়েটা শুনতে পেলেন বাড়ির সামনের দরজাটা খুলে গেল, তারপর সেটা লাগিয়ে দেওয়া হলো। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। রান্নাঘর পরিষ্কার করা কাজে মন দিলেন। তিনি খুব ভালো মতোই জানেন তাদের দুজনের জন্য ডিঙ্গেলডেল উজাড় হয়ে যাওয়ার মানেটা কি, কিন্তু এই ব্যাপারে কিছু কি করার আছে তার? তিনি কি ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করবেন স্যার ম্যাগনাস পাইনের সঙ্গে? গ্রামের প্রধান রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গির্জায় যাচ্ছেন রবিন অসবর্ন। তার বাইসাইকেলটা সারা গ্রামে উপহাসের একটা জিনিস। ওটার বয়স প্রচুর, চাকা দুটোর অবস্থা এমন যে কোনো সময় ছুটে যেতে পারে, অথচ ধাতব কাঠমোটার ওজন কম করে হলেও 1 টন। হ্যান্ডেলবারের সঙ্গে ঝালাই করে লাগানো আছে একটা বাস্কেট। ওটা সাধারণত ধর্মীয় বই পুস্তক অথবা তাজা সবজি নিয়ে বোঝাই অবস্থায় থাকে। যেসব সবজি নিজের বাগানে উৎপাদন করেন তিনি। তার ধর্মীয় উপদেশ শোনার জন্য হাজির হন যেসব গরিব গ্রামবাসী, তাদের মধ্যে সেসব বই বা সবজি বিলি করতে পছন্দ করেন তিনি। তবে আজ সন্ধ্যায় ওই বাস্কেট ফাঁকা। আনমনা হয়েছিলেন অসবর্ন। হঠাৎ খেয়াল করলেন রাস্তা দিয়ে হাত ধরাধরি করে হাঁটছে জনি হোয়াইটহেড আর তার স্ত্রী। কুইন্স আর্মসের দিকে যাচ্ছে তারা। হোয়াইটহেড দম্পতি তেমন একটা যায় না গির্জায়, তারপরও তারা অসবর্নকে দেখা মাত্র সম্ভাষণ জানালো। ওদেরকে উপেক্ষা করলেন অসবর্ন। হাজির হলেন কবরস্থানের প্রবেশমুখে। সাইকেলটা সেখানে রেখে তড়িঘড়ি করে ঢুকে পড়লেন প্রধান দরজা দিয়ে। কি হয়েছে লোকটার? মনের কথাই বলে ফেলল জনি। দেখে মনে হলো যে কোনো কারণেই হোক মন ভারী হয়ে আছে তার। হয়তো আবারও কারো অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করতে হবে, বলল জেমা হোয়াইটহেড। যত যাই বলো, মরা মানুষকে দাফন করাটা কিন্তু চমৎকার কোনো কাজ না। মানলাম, কিন্তু ভিকাররা তো ওসব কাজে অভ্যস্তই থাকেন সচরাচর। তাছাড়া আমার মনে হয় তারা আসলে উপভোগ করেন ওসব কাজ, কারণ অন্ত্যেষ্টিক্রিয়ার মতো অনুষ্ঠান পরিচালনা করেন বলেই সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তারা। অন্তত তারা নিজেদেরকে সেরকম ভাবতে পারেন। এদিক ওদিক তাকালো জনি। সেন্ট বটলস গির্জার পাশেই গ্যারেজটা। ওটার বাতি নিভে গেল এইমাত্র। কিছুক্ষণের মধ্যে দেখা গেল রবার্ট ব্ল্যাকস্টেনকে বেরিয়ে আসছে গ্যারেজ থেকে। আজকের মতো কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করছে সে।
হাত ঘুরে দেখল জনি। ঠিক 6টা বাজে। পাপ খুলেছে। চলো যাই সেখানে। জয় স্যান্ডারলিং এখন একা আছে ডিসপেন্সারিতে। ওটা মেইন অফিস হিসেবে ব্যবহৃত হয় ডক্টর রেডউইংয়ের সার্জারিতে। এখানে ঢোকার জন্য আলাদা চাবি আছে জয়ের। এই বাড়ির প্রতিটা তালারই একটা করে বাড়তি চাবি আছে ওর কাছে। শুধু যে কাবার্ডে বিপজ্জনক ওষুধ রাখা হয় সেটার কোনো চাবি রাখে না সে, দেওয়া হয়নি ওকে। তারপরেও ইচ্ছা করলে ওটা খুলতে পারে, কারণ ডক্টর রেডউইং নিজের চাবিটা কোথায় রাখেন জানা আছে ওর। আজ ওই কাবার্ড খুলবে মেয়েটা, কারণ আজ একটা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সে। ওই কাজের চিন্তা দ্রুততর করে দিয়েছে ওর হৃদস্পন্দন। একটা ড্রয়ার খুলল সে, ভেতর থেকে বের করে আনলো একটা কাগজ। ওটা ঢোকালো টাইপরাইটারে। সেদিন থেকে চাকরি শুরু করেছে সে। সেদিন থেকেই আছে বহনযোগ্য ওই যন্ত্রটা। টাইপ করার জন্য গুরুতর কোনো বিষয় বেছে নিলে ভালো হতো, কিন্তু অভিযোগ করাটা আসলে জয়ের স্বভাব না। সাদা কাগজটার দিকে তাকিয়ে আছে সে, ভাবছে অ্যাটিকাস পান্ডের কথা। বিখ্যাত গোয়েন্দা নিরাশ করেছেন মেয়েটাকে, তারপরও তার প্রতি রাগ বা বিরক্তি অনুভব করছে না সে। কেমন অসুস্থ দেখাচ্ছিল তাকে। তারপরও দয়াপরবশ হয়ে দেখা করেছেন মেয়েটার সঙ্গে। অন্য কারো চোখে হয়তো ধরা পড়তো না ওই অসুস্থতা, কিন্তু জয় বুঝে ফেলেছে। আসলে অসুস্থ মানুষ দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে ওর। বুঝে গেছে সাহায্যের দরকার পান্ডের, কিন্তু ওই ব্যাপারে আসলে কিছু করার নেই ওর, কারণ পান্ডের কি হলো না হলো তাতে ওর কিছু যায় আসে না। আসল কথা হচ্ছে পান্ড যা বলেছেন ঠিকই বলেছেন। গ্রাম্য গুজব এমন একটা স্রোত যা বাদ দিয়ে ঠেকানো যায় না। কাজেই যে ব্যাপারে পান্ডের কাছে সাহায্য চাইতে গিয়েছিল জয়, সেই ব্যাপারে আসলে কিছু করার নেই তার। কিন্তু ওই ব্যাপারে কিছু একটা করতে পারে মেয়েটা। প্রতিটা শব্দ সাবধানে বাছাই করছে সে, টাইপ করছে। যা লিখতে চায় তা টাইপ করে শেষ করতে বেশি সময় লাগলো না। পুরো কথা এঁটে গেছে 3-4 লাইনে। কাজ শেষ করার পর কি লিখেছে তা পড়ে দেখল জয়। আর কোনো বিকল্প আছে কিনা ভেবে দেখল, কিন্তু সেরকম কিছু ভেবে পেল না সে। কিছু একটা অথবা কেউ একজন নড়ে উঠল অনতি দূরে। চমকে উঠে মুখে তাকালো জয়। ওয়েটিং এরিয়ার কাউন্টারের এক প্রান্তে দাঁড়িয়ে আছে রবার্ট ব্ল্যাকিস্টন। তেল আর ঝুলকালির দাগ লাগা ওভারঅল ওর পরনে। টাইপের কাজে এতই ব্যস্ত ছিল জয় যে রবার্ট কখন হাজির হয়েছে টেরই পায়নি। টাইপরাইটার থেকে কাগজটা বের করলো সে, উল্টো করে নামিয়ে রাখলো ডেস্কের ওপর। জানতে চাইল, কি করছো? তোমাকে দেখতে এসেছি। লন্ডন যাওয়ার কথা এখনো রবার্টকে বলেনি জয়। চোখে মুখে উজ্জ্বল একটা ভাব ফুটিয়ে তুলবার চেষ্টা করলো সে। আজ দিন কেমন কাটলো তোমার? খারাপ না। ডেস্কের উপর রাখা কাগজটার দিকে তাকালো রবার্ট। ওটা কি? ওর কণ্ঠে সন্দেহের সুর। জয় টের পেল টাইপ করা কাগজটা একটু তাড়াতাড়ি উল্টে রেখেছে সে। বলল, ডক্টর রেডউইংয়ের একটা ব্যক্তিগত চিঠি, মেডিকেল হিসাব কিতাব, তুমি বুঝবে না। মিথ্যা কথা বলতে খারাপ লাগে জয়ের। অন্তত রবার্টকে মিথ্যা বলতে চায় না সে কখনোই। কিন্তু যা সে টাইপ করছে সে ব্যাপারে রবার্টকে কিছু বলারও উপায় নেই। বাইরে ড্রিঙ্ক করতে যাবে? না, আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আমাকে। বাবা মাকে একটু করে সময় দেওয়া দরকার। রবার্টের চেহারা দিকে ভালো মতো তাকালো জয়। কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই। বিয়ের পর আমরা সারাক্ষণ একসঙ্গে থাকবো, কেউ চাইলেও কিছু করতে পারবে না ওই ব্যাপারে। হ্যাঁ। সিদ্ধান্ত বদল করবে কিনা জয়ন্ত জয়। ইচ্ছা করলেই রবার্টের সঙ্গে যেতে পারে সে, কিন্তু আজ রাতে স্পেশাল ডিনার রান্না করেছেন ওর মা। ওদিকে ওর যদি ফিরতে দেরি হয় কখনো, ওর ভাই পল ক্ষুব্ধ হয়ে ওঠে। ভাইকে কথা দিয়ে এসেছে আজ ঘুমানোর আগে একটা গল্প পড়ে শোনাবে ওকে। টাইপ করা কাগজটা হাতে নিল জয়, এগিয়ে গেল রবার্টের দিকে। কাছে গিয়ে রবার্টের গালে চুমু খেল। আর কিছুদিনের মধ্যেই মিস্টার ও মিসেস ব্ল্যাকিস্টনে পরিণত হতে যাচ্ছি আমরা। তখন আমরা একসঙ্গে থাকবো, কখনো ছাড়াছাড়ি হবে না আমাদের মধ্যে। বলা নেই কওয়া নেই, হঠাৎ জয়কে জাপটে ধরল রবার্ট, এত জোরে যে মেয়েটা টের পেলেও ব্যথা পাচ্ছে সে। ওর ঠোঁটে চুমু খেল রবার্ট। আশ্চর্য হয়ে জয় দেখল রবার্টের চোখে পানি চলে এসেছে। তোমার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কথা চিন্তাও করতে পারি না আমি, বলল রবার্ট। তুমি আমার জন্য সবকিছু। আমি যা বলছি বুঝে শুনেই বলছি। তোমার সঙ্গে দেখা হওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা।
কাজেই তোমার আর আমার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াতে দেব না আমি কাউকে। রবার্ট কি বলতে চাইছে বুঝতে পারল জয়। সারা গ্রামে যে গুজব চালু হয়ে গেছে সেটার কথা বলছে সে। লোকে কি বলে তা নিয়ে একটু মাথা ব্যথা নেই আমার, বলল মেয়েটা। তাছাড়া আমাদের যে এই গ্রামেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আমরা ইচ্ছে করলে অন্য কোথাও চলে যেতে পারি, তারপরে এখানে থাকবো আমরা। দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। কথা না বাড়িয়ে নিজের ফ্ল্যাটে চলে গেল রবার্ট। নোংরা ওভারঅল বদল করতে হবে ওকে, গোসল করতে হবে। কিন্তু জয় তৎক্ষণাৎ গিয়ে উঠল না ওর স্কুটারে, বাসায় পথ ধরল না, ফিরে গেল না ওর বাবা মার কাছে। যে নোট লিখেছে সে, সেটা এখনো আছে ওর হাতে, ওটা পৌঁছে দিতে হবে জায়গা মতো। ক্ল্যারিসা পাই শুনতে পেলেন তার সদর দরজায় বেল বাজাচ্ছে কেউ। আজ রাতের জন্য নতুন এক জাতের ডিনার রান্না করবেন বলে ঠিক করেছিলেন তিনি। সেজন্য কিছুটা কুকিং অয়েলও বের করেছিলেন, কিন্তু সেটা আর ঢালা হলো না প্যানে। আবারও বেল বাজিয়েছে সদর দরজার বাইরে দাঁড়ানো মানুষটা। হাতে ধরা কার্ডবোর্ড প্যাকেটটা কিচেন কাউন্টারের উপর নামিয়ে রাখলেন ক্ল্যারিসা। কে এসেছে দেখার জন্য বের হলেন রান্নাঘর থেকে। সদর দরজার গ্রানিট গ্লাস উইন্ডো ভেদ করে দেখা যাচ্ছে কেমন বিকৃত এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে বাইরে। একটুখানি আশ্চর্য না হয়ে পারলেন না ক্ল্যারিসা। রাতের এই সময় কে হাজির হলো? ভ্রাম্যমান কোনো সেলসম্যান? ইদানিং গ্রামে ওই ধরনের লোকদের উৎপাত অনেক বেড়ে গেছে। কিছুটা অস্বস্তি নিয়ে দরজা খুললেন ক্ল্যারিসা, তবে তার আগে সিকিউরিটি চেইনটা জায়গা মতো লাগানো আছে দেখে আশ্বস্ত হলেন। চৌকাঠ আর দরজার মাঝখানে ফাঁকা জায়গাটা দিয়ে উঁকে দিলেন বাইরে। তার সামনে দাঁড়িয়ে আছেন তার ভাই ম্যাগনাস পাই। ম্যাগনাসের গাড়িটাও দেখতে পাচ্ছেন ক্ল্যারিসা, ধূসর নীল জাগুয়ার। ম্যাগনাস? আশ্চর্য হয়ে গেছেন ক্ল্যারিসা, কি বলবেন ভেবে পাচ্ছেন না। আজ পর্যন্ত মাত্র দুবার এই বাড়িতে এসেছেন ম্যাগনাস। মেরি ব্ল্যাকস্টোনের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। ফ্রান্স থেকে ফিরে আসার পর তার সঙ্গে আজই প্রথম দেখা হলো ক্ল্যারিসার। হ্যালো ক্লারা, আমি কি ভেতরে আসতে পারি? সেই ছোটবেলা থেকে ক্ল্যারিসাকে সবসময় ক্লারা বলে ডাকেন ম্যাগনাস। ক্ল্যারিসা খেয়াল করেন দাড়ি রেখেছেন তার ভাই। হঠাৎ দাড়ি রাখতে গেলেন কেন তিনি? কেউ কি বলেনি দাড়ি একদম মানেনি তাকে? দাড়িতে তাকে কোনো কার্টুন চরিত্রের মতো মনে হচ্ছে, পাগলাটে কোনো সম্ভ্রান্ত লোক বলে মনে হচ্ছে। কিছুটা ধূসর হয়ে আছে তার দুই চোখ, দেখা যাচ্ছে তার গণ্ডদেশের রগ্গুলো। তার মানে ইদানিং খুব বেশি মাত্রায় মদ খাচ্ছেন তিনি। আর কাপড়ের কি বাহার, ভাবখানা এমন যেন গলফ খেলতে এসেছেন। ব্যাগি ট্রাউজার পরেছেন, প্রান্ত গুজে দিয়েছেন মোজার ভেতরে, উজ্জ্বল হলুদ রঙের একটা কার্ডিগানও পরেছেন। ম্যাগনাস আর ক্ল্যারিসাকে এখন যদি দেখত কেউ, তাহলে হয়তো বিশ্বাসই করতে চাইতো না তারা যমজ ভাই বোন। দরজাটা লাগিয়ে দিলেন ক্ল্যারিসা, সিকিউরিটি চেইনটা খুললেন, তারপর আবার খুললেন দরজাটা। দেখতে পেলেন হাসি মুখে দাঁড়িয়ে আছেন তার ভাই, তবে সেই হাসির নির্দিষ্ট কোনো মানে নেই। হলওয়েতে ঢুকলেন ম্যাগনাস, লিভিং রুমে গেলেন তারা দুজন। জায়গাটা আরামদায়ক, মেঝেতে কার্পেট বিছানো আছে, বে উইন্ডো, ইলেকট্রিক ফায়ার আর টেলিভিশনও আছে। ম্যাগনাস জিজ্ঞেস করলেন, কেমন আছো? কথাটা কেন জানতে চাইছেন? যে মানুষটা বোনের কোনো পরোয়া করেননি কখনো, আজ তার কেন কুশলতা জিজ্ঞেস করছেন? ক্ল্যারিসা বললেন, খুব ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আর ফ্রান্সিসের কি খবর? আছে, ভালোই। লন্ডন গেছে সে কেনাকাটা করতে। ড্রিঙ্ক করবে? কিছু এনে দেব? একটু গলা ভেজাতে পারলে ভালোই লাগতো। কি আছে তোমার এখানে? শেরি। ধন্যবাদ। বসে পড়লেন ম্যাগনাস। এক কোণার একটা কাবারের দিকে এগিয়ে গেলেন ক্ল্যারিসা। ওটা খুলেই ভেতর থেকে বের করে আনলেন একটা বোতল। ওটা ক্রিসমাসের পর থেকে ওখানেই আছে, এতদিন নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। দুটো গ্লাসে অল্প করে শেরি ঢাললেন ক্ল্যারিসা, গন্ধ শুকলেন, তারপর গ্লাস দুটো নিয়ে হাজির হলেন ভাইয়ের কাছে। তোমার বাড়ির চুরির খবরটা শুনে খারাপ লাগলো, কাঁধ ঝাঁকলেন ম্যাগনাস। হ্যাঁ, বাড়িতে পা দেওয়া মাত্র ওই ঘটনা দেখে খারাপ লেগেছে আমার কাছেও। ফ্রান্স থেকে ফিরছ কবে? শনিবার বিকেলে। বাড়ির ভেতরে পা দিয়ে দেখি সারা বাড়ি তোলপাড় করে ফেলেছে চোরের দল। সব দোষ ওই গাধা ব্রেন্টের। বাড়ির পেছন দিকের একটা দরজার কাঁচ ভাঙা হয়েছিল, ওটার মেরামত করায়নি সে। ওকে বিদায় করে দিতে পেরে ভালোই লেগেছে আমার কাছে। মালিক হিসেবে কাজ খারাপ করতো না সে,
কিন্তু ওর ব্যবহার ভালো লাগতো না আমার। তুমি কি ওকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছো? তাড়িয়ে দেওয়ার কথা ভাবছি। এক চুমুক শিরিক খেলেন ক্ল্যারিসা। শুনলাম তোমার নাকি রূপার কিছু জিনিস চুরি গেছে। সত্যি বলতে কি, রূপার বেশিরভাগ জিনিসই চুরি গেছে আমার। ম্যারি ব্ল্যাকস্টোনের শেষকৃত্যে উপস্থিত ছিলে না তুমি। কি আর বলবো, আমি আসলে লজ্জিত ব্যাপারটা নিয়ে। খবরটা সময় মতো পাইনি। কিন্তু শুনলাম আমাদের ভিকার নাকি তোমাকে চিঠি লিখেছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা আমার হাতে পৌঁছায়নি সময় মতো। ফ্রেঞ্চ পোস্ট অফিসগুলো থাক, ওদের ব্যাপারে আর কিছু বলতে চাই না। থামলেন ম্যাগনাস, চুপ করে থাকলেন কিছুক্ষণ। এখনো সেটি গ্লাসটা হাতে নেননি তিনি। আমি আসলে ওই ব্যাপারে কথা বলতে এসেছি তোমার সঙ্গে। এদিক ওদিক তাকাচ্ছেন তিনি, যেন আজই প্রথম দেখছেন এই ঘর। এখানে থাকতে ভালো লাগে তোমার? প্রশ্নটা শুনে আশ্চর্য হলেন ক্ল্যারিসা। হ্যাঁ লাগে। সত্যি? কণ্ঠ শুনে মনে হলো বোনের কথা বিশ্বাস হয়নি ম্যাগনাসের। হ্যাঁ সত্যি। কথাটা বললাম কারণ লজ হাউসটা এখনো খালি পড়ে আছে। কোনটা? পাই হলের লজ হাউস? হ্যাঁ। তুমি কি চাও সেখানে গিয়ে থাকি আমি? প্লেনে চেপে বাড়ি ফেরার পথে কথাটা ভেবে দেখেছি আমি। নিশ্চয়ই জানো ম্যারি ব্ল্যাকস্টোনকে পছন্দ করতাম আমি। ভালো রান্না করতে পারতো সে, হাউসকিপার হিসেবেও ভালো ছিল সে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো বিবেচনা বোধ ছিল ওর ভিতরে। আমি জানতাম ওর বদলে ওর মতো ভালো কাউকে পাওয়াটা কতখানি মুশকিল আমার জন্য। তখন আমার মনে পড়ে গেল তোমার কথা। ক্ল্যারিসা টের পেলেন শীতল একটা শিহরণ বয়ে গেল তার শরীরের ভেতরে। ম্যাগনাস, তুমি কি আমাকে ম্যারি ব্ল্যাকস্টোনের কাজটা দিতে বলছো? অসুবিধা কি? আমেরিকা থেকে আসার পর বলতে গেলে তেমন কোনো কাজই করনি তুমি। আর আমি নিশ্চিত স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট বেতন দেয় না তোমাকে। তাছাড়া আরেক দিক দিয়ে ভেবে দেখো, ওই লজ হাউসে যদি গিয়ে উঠো তুমি, এই বাড়িটা বিক্রি করে দিতে পারবে। বেশ ভালো একটা টাকা তখন চলে আসবে তোমার হাতে। আমি অবশ্য এখনো কিছু বলিনি ফ্রান্সিসকে। ভাবলাম প্রস্তাবটা আগে তোমাকেই দিই, তারপর না হয়। কি বলো তুমি? চিন্তা ভাবনা করার জন্য সময় দরকার আমার। ঠিক আছে, সময় নাও। শেরির গ্লাসটা তুলে নিলেন ম্যাগনাস, কিন্তু কি জেনে ভাবো নামিয়ে রাখলেন সেটা। তুমি যদি পাই হলে ফিরে আসো তাহলে দারুণ একটা ব্যাপার হবে ক্লারা। কিছু বললেন না ক্ল্যারিসা। ভাইয়ের সঙ্গে আর তেমন কোনো কথা হলো না তার। একসময় চলে গেলেন ম্যাগনাস। সদর দরজায় দাঁড়িয়ে আছেন ক্ল্যারিসা। দেখছেন নিজের গাড়িতে গিয়ে উঠছেন ম্যাগনাস। ওটা চালিয়ে চলে গেলেন তিনি একসময়। ঠিকমতো দম নিতে আর ছাড়তে কষ্ট হচ্ছে ক্ল্যারিসার। ভাইয়ের সঙ্গে এতক্ষণ কথা বলতেও প্রচণ্ড কষ্ট হয়েছে তার। বারবার একটা বমি বমি ভাব ছড়িয়ে পড়তে চাইছে তার শরীরের ভেতরে। বারবার সেটা দমিয়ে রাখছেন তিনি। টের পাচ্ছেন অসাড় হয়ে গেছে তার দুই হাত। রাগে অবশ হয়ে যাওয়া কথাটা শুধু শুনেছিলেন তিনি এতদিন, আজ বুঝতে পারছেন সেটা সত্যি। তাকে নিজ বাড়িতে চাকরানি কাজ করার প্রস্তাব দিয়ে গেছেন ম্যাগনাস। তিনি ওই বাড়িতে ঝাড়ু দেবেন, ধোয়া মোছা করবেন, অথচ তিনি ম্যাগনাসের আপন বোন। ম্যাগনাস যে বাড়িতে জন্ম নিয়েছেন সে একই বাড়িতে জন্মেছেন তিনিও, এবং 20-25 বছর বয়স পর্যন্ত সেখানেই ছিলেন। ম্যাগনাস যে খাবার খেয়েছেন একই খাবার তিনিও খেয়েছেন। তার মানে যেদিন তিনি বের হয়ে এসেছেন পাই হল থেকে, সেদিন থেকে তাকে বোন বলে স্বীকৃতিও দিতে নারাজ ম্যাগনাস। দুই চোখে প্রতিশোধের আগুন নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে গেলেন ক্ল্যারিসা। 8:30 রাত নেমেছে স্যাক্সবি অ্যান্ড ওইভনে। ব্রেন ঠিকই করেছিল, আজ রাতে শেষ করবে কাজ। নিড়ানি দেওয়া বাকি ছিল। 50 প্রজাতির গোলাপ গাছ আছে বাগানে, ওগুলোর মরা কুড়িগুলো তুলে ফেলতে হয়েছে। ট্রিম করতে হয়েছে ইউ গাছগুলো। স্টেবলের ভেতরে হুইলবারো আর অন্যান্য যন্ত্রপাতি রেখে বেরিয়ে এলো সে। লেকের পাশ দিয়ে হাঁটা ধরল। আর কিছু দূর এগুলে ঢুকে পড়বে ডিঙ্গেলডেলের ভেতরে। ইচ্ছা আছে ভিকারেজ ছাড়িয়ে গিয়ে হাজির হবে গ্রামের দ্বিতীয় পা ফেরিম্যান। জঙ্গলের কাছাকাছি হাজির হয়েছে এমন সময় কিছু একটা শুনতে পেল সে। থেমে দাঁড়ালো ব্রেন্ট, ঘুরে তাকালো পাই হলের দিকে। ওই বাড়ির নিচতলায় দুটো লাইট জ্বলছে, কিন্তু কোনো নড়াচড়ার আভাস পাওয়া যাচ্ছে না। ব্রেন্ট যতদূর জানে বাড়িতে এখন একাই আছেন স্যার ম্যাগনাস পাই। ঘণ্টাখানেক আগে গাড়ি চালিয়ে ফিরে এসেছেন তিনি। তার স্ত্রী নেই বাড়িতে। আজ সকালে লন্ডন গেছেন,
এখনো ফেরেননি। গ্যারেজের বাইরে এখনো দেখা যাচ্ছে তার গাড়িটা। একটা ছায়ামূর্তি দেখতে পেয়ে আশ্চর্য না হয়ে পারল না ব্রেন্ট। পাই হল সংলগ্ন পায়ে চলা পথ ধরে হেঁটে মেন গেটের দিকে জেগে যাচ্ছে ছায়ামূর্তিটা। আকার আকৃতি দেখে তাকে একজন পূর্ণবয়স্ক লোক বলে মনে হচ্ছে। ব্রেন্টের দৃষ্টিশক্তি ভালো, আকাশে চাঁদও আছে, তারপরও সে নিশ্চিত হতে পারল না ওই লোক এই গ্রামেরই কেউই না। কারণ লোকটা হ্যাট পরে আছে এবং সেটার কারণে ঢাকা পড়ে গেছে ওর চেহারার বেশিরভাগ অংশ। ব্রেন্টের কাছে যা আশ্চর্য লাগছে তা হলো ওই লোকের হাঁটার ভঙ্গি। অদ্ভুত ভঙ্গিতে হাঁটছে লোকটা, কেমন নুজ হয়ে পড়ে আছে। বারবার গা ঢাকা দিতে চাইছে ছায়ায়, যেন সে চাইছে না কেউ দেখে ফেলুক তাকে। কে লোকটা ভাবতে গিয়ে আরেক দফা আশ্চর্য হলো ব্রেন্ট। এত রাতে তো স্যার ম্যাগনাসের সঙ্গে দেখা করার জন্য কারো আসার কথা না। দ্বিধায় ভুগছে ব্রেন্ট, ঘুরে নিজের কাজে চলে যাবে কিনা বুঝতে পারছে না। মিসেস ব্ল্যাকস্টোনের শেষকৃত্য অনুষ্ঠিত হলো সেদিন রাতে চুরি হয়েছে পাই হলে। তারপর থেকে সতর্ক হয়ে গেছে গ্রামের সবাই। ব্রেন্ট যদি এখন লন ধরে এগিয়ে যায় পাই হলের দিকে, তাহলে হয়তো সেখানে পৌঁছতে মিনিট খানেক লাগবে তার। সব ঠিক আছে কিনা না জেনে নিতে পারবে। কিন্তু কাজটা না করার সিদ্ধান্ত নিল সে, কারণ যত যাই হোক সে পাই হলে দারোয়ান না। সেখানে কে এলো আর কে গেল তা দেখার দায়িত্ব তার না। তার চেয়েও বড় কথা, আজ বিকেলে তাকে যেসব কথা বলেছেন স্যার ম্যাগনাস, তারপর থেকে তার এবং তার স্ত্রীর প্রতি আর একটু অনুরক্তি বাকি নেই তার মনে। বছরের পর বছর ধরে সেই সকাল 8টা থেকে গভীর রাত পর্যন্ত এ বাড়িতে কাজ করছে সে, তাও আবার হাস্যকর বেতনে। তারপরও কোনোদিন মামুলি একটা ধন্যবাদ পর্যন্ত পায়নি মনিব অথবা মনিবের স্ত্রীর কাছ থেকে। সে জানে তার বুদ্ধিশুদ্ধি কম, তারপরও দরদ দিয়ে কাজ করেছে, কিন্তু কাজের প্রশংসা পায়নি কখনো। বরং কোথাও কোনো ভুল হলে কপালে জুটেছে জঘন্য তিরস্কার। কাজে ব্রেন্ট ঠিক করলো যেখানে যাচ্ছিল সেখানেই যাবে। পকেটে 10 শিলিং আছে, একটুখানি ফুর্তি করা কাজে খরচ করবে সেগুলো। সপ্তাহের মাঝখানে সাধারণত মদ খেতে যায় না ব্রেন্ট, কিন্তু আজ কেন যেন গলা ভেজাতে ইচ্ছে করছে। দ্য ফেরিম্যান পাবটা গ্রামের এক প্রান্তে অবস্থিত। জীর্ণ শীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় ওটার কুইন্স আর্মসের তুলনায় অনেক কম সুশীল। সেখানকার অনেকেই ব্রেন্টের পরিচিত। যখনই সেখানে যায় সে জানালার ধারে একই আসনে বসে। সেখানকার বারম্যানের সঙ্গে আগামী 2 ঘন্টায় হয়তো বড়জোর 8 ডজন শব্দের বিনিময় করবে সে, কিন্তু ওটাই ওর জন্য আলাপচারিতা। কাজেই রহস্যময় সে আগন্তুকের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল সে, হাঁটা ধরল নিজের পথে। পাবের কাছাকাছি পৌঁছতে মিনিট 25 সময় লাগলো তার। তখন আরেকটা অদ্ভুত ঘটনা দেখতে পেল সে। জঙ্গল থেকে মাত্র বের হয়েছে, এমন সময় দেখল আলুথালু বেশের একাকী এক মহিলা ব্যস্ত সমস্ত ভঙ্গিতে হাঁটছেন রাস্তায়। মহিলাকে চিনতে পারল সে, হেনরিয়েটা অসবর্ন, ভিকারের স্ত্রী। যতদূর মনে হয় নিজেদের বাসা থেকে বের হয়েছেন তিনি। ধূসর নীল একটা পার্কা চড়িয়েছেন গায়ে। অতি তাড়াহুড়োর কারণে খেয়াল করেননি সেটা আসলে পুরুষ লোকের পোশাক। খুব সম্ভব তার স্বামীর। এলোমেলো হয়ে আছে তার চুল, বিভ্রান্ত দেখাচ্ছে তাকে। ব্রেন্টকে দেখতে পেলেন হেনরিয়েটা। ওহ, গুড ইভিনিং ব্রেন্ট। এত রাতে কোথায় যাচ্ছ? পাবে, আমার স্বামীকে খুঁজছি আমি। ওকে দেখেছো নাকি কোথাও? না, মাথা নাড়ল ব্রেন্ট। ভাবছে এত রাতে বাড়ির বাইরে কি করছেন ভিকার? স্ত্রীর সঙ্গে কি ঝগড়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন তিনি? একটা কথা মনে পড়ে তার। বলল, মিসেস অসবর্ন, কিছুক্ষণ আগে পাই হলে একটা লোককে দেখেছি। আপনার স্বামী হয়তো। পাই হল? কিন্তু সেখানে যাবে কেন সে? জানি না, আমি আসলে নিশ্চিত না আপনার স্বামী গিয়েছিলেন কিনা পাই হলে। ঠিক আছে, গুড নাইট। ঘুরে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলেন হেনরিয়েটা। ঘণ্টাখানিক পর দ্বিতীয় রাউন্ড ড্রিঙ্ক নিয়েছে ব্রেন্ট। একটু একটু করে চুমুক দিচ্ছে গ্লাসে। পুরো ঘর আচ্ছন্ন হয়ে আছে সিগারেটের ধোঁয়ায়। জুকবক্সে জোরে বাজানো হচ্ছে মিউজিক। তবে যখন ডিস্ক বদল করা হচ্ছে তখন কিছুক্ষণের জন্য থামছে সে বিকট আওয়াজ। সেরকম এক বিরতির সময় একটা সাইকেলের আওয়াজ শুনতে পেল ব্রেন্ট। জানালা দিয়ে বাইরে তাকালো সে। না, ভুল হয়নি ওর। পাই হলে গিয়েছিলেন ভিকার অসবর্ন। এখন তিনি ফিরে যাচ্ছেন নিজের বাসায়। মনে মনে সময়ের একটা হিসাব কষল ব্রেন্ট। ভিকার অনেকক্ষণ ছিলেন পাই হলে।
হেনরিয়েটা অসবর্নের কথা মনে পড়ে গেল ব্রেন্টের। কিছু একটা নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। কি ঘটছে আসলে? যাই ঘটুক, ব্রেন্টের কিছু করার নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে। বৃষ্টি ফিরিয়ে নিল, সবকিছু বের করে দিল মাথা থেকে। ঘুণাক্ষরে ভাবতে পারল না এসব আবার মনে করতে হবে তাকে। পরদিন সকালে দ্য টাইমস পত্রিকায় খবরটা পড়লেন অ্যাটিকাস পান্ট। ব্যারোনেট খুন। উইলশায়ারের স্যাক্সোবিয়ন এইভনে মারা গেছেন ধনকুবের এক ল্যান্ডওনার স্যার ম্যাগনাস পাই। খবর দেওয়া হয়েছে পুলিশে। বাথ কনস্টেবলের পক্ষে আমাদের সঙ্গে কথা বলেছেন ডিটেকটিভ ইন্সপেক্টর রেমন্ড চাপ। তিনি নিশ্চিত করে বলেছেন স্যার ম্যাগনাসের মৃত্যু আসলে একটা হত্যাকাণ্ড। স্ত্রী ফ্রান্সিস লেডি পাই আর এক ছেলে ফ্রেডেরিককে রেখে গেছেন স্যার ম্যাগনাস। নিজের সিটিং রুমে বসে আছেন পান্ট, সিগারেট খাচ্ছেন। পত্রিকাটা এনে তাকে দিয়েছে জেমস ফ্রায়ার। এক কাপ চাও দিয়েছে। এবার একটা অ্যাস্ট্রে নিয়ে এলো সে। সামনের পাতাটা দেখেছ? জিজ্ঞেস করেন পান্ট। অবশ্যই, ভয়ঙ্কর। বেচারি লেডি মাউন্ট ব্যাটেন। সরি? তার গাড়ি চুরি হয়ে গেছে, তাও আবার হাইড পার্কের মতো একটা জায়গা থেকে। দুঃখের হাসি হাসলেন পান্ট। আমি ওই খবরের কথা বলছি না। যে খবরের কথা বলছেন সেটা দেখালেন সহকারীকে। প্যারাগ্রাফটা পড়ল ফ্রেজার। পাই? তার মানে? হ্যাঁ, ম্যারি ব্ল্যাকিস্টনের মনিব। তার নামটা মাত্র কয়েকদিন আগে উচ্চারিত হয়েছে এই ঘরে। কি কাকতালীয় ব্যাপার! হ্যাঁ, সেটা সম্ভব। কাকতালীয় ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনাটা আসলে কাকতালীয় কিনা আমি নিশ্চিত না। কারণ আমরা কথা বলছি মৃত্যু নিয়ে, একই বাড়িতে পরপর দুটো অপ্রত্যাশিত মৃত্যু নিয়ে। ব্যাপারটা কি তোমার কাছে অদ্ভুত লাগছে না? আপনি কি তাহলে যাচ্ছেন সেখানে? জবাব দেওয়ার আগে একটু ভাবলেন অ্যাটিকাস পান্ট। আর কোনো কাজ নেওয়ার ইচ্ছে ছিল না তার। আসলে ডাক্তার যেহেতু সময় বেঁধে দিয়েছেন, সেহেতু তার কোনো কাজ নেওয়ার সুযোগ নেই। বড়জোর মাস তিনেক স্বাস্থ্য ভালো থাকবে তার, বলেছেন ডক্টর বেনসন। এবং একটা খুনিকে ধরার জন্য ওই সময় যথেষ্ট নাও হতে পারে। পান্ট তাই সিদ্ধান্ত নিয়েছেন এই 3 মাস নিজের কাজে লাগাবেন। মরার আগে নিজের সবকিছু গুছিয়ে যাবেন। তার বাড়ি আর জায়গা জমির জন্য উইল করতে হবে। জার্মানি ছেড়ে চলে আসার সময় খালি হাতে আসতে হয়েছিল তাকে। তবে 18 শতকের কিছু মাইসেন মূর্তি আছে যেগুলো আসলে তার বাবার, এবং অলৌকিকভাবে বেঁচে গেছে সেগুলো। বিশ্বযুদ্ধেও কোনো ক্ষতি হয়নি। পান্ট ঠিক করেছেন ওগুলো কোনো জাদুঘরে দিয়ে যাবেন। এই ব্যাপারে ইতিমধ্যে চিঠিও লিখেছেন তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে। তিনি আরও সিদ্ধান্ত নিয়েছেন জেমস ফ্রেজারকে কিছু না কিছু দিয়ে যাবেন। ঠিক করেছেন কয়েকটা দাতব্য প্রতিষ্ঠান, যেমন মেট্রোপলিটন এবং সিটি পুলিশ অরফান্স ফান্ডে কিছু টাকা দেবেন। সবচেয়ে বড় কথা, তার সারা জীবনের সেরা কাজ দ্য ল্যান্ডস্কেপ অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন বাকি আছে এখনো। ওটা শেষ করতে আরও বছরখানেক লাগবে তার। এখন যে অবস্থায় আছে তাতে কোনো প্রকাশকের কাছেই নিয়ে যাওয়া যাবে না ওই পাণ্ডুলিপি। তবে ঠিক করেছেন তার সব নোট গুছিয়ে রেখে যাবেন। গুছিয়ে রাখবেন সব নিউজ পেপার ক্লিপিং, চিঠি আর পুলিশ রিপোর্ট, যাতে পরে যদি দরকার হয় তাহলে সব একত্র করতে পারবে ক্রিমিনোলজির কোনো ছাত্র। এত বড় একটা কাজ শুরু করে শেষ করতে না পারাটা আসলেই দুঃখজনক। ভবিষ্যতের ব্যাপারে অনেক কিছুই ভেবে রেখেছেন পান্ট, কিন্তু জীবনের কাজ থেকে তিক্ত একটা সত্য শিখতে পেরেছেন তিনি। মানুষটা ভাবে, অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয় না। বেশিরভাগ সময় মানুষের ভাবনা নিষ্ফল হয়ে যায়। সেটাই ঘটে যা মানুষ কখনো ভাবে না, কারণ জীবনের নিজস্ব এজেন্ডা আছে এবং সেটা মানুষের চিন্তাভাবনা থেকে সম্পূর্ণ আলাদা। ফ্রেজারের দিকে তাকালেন তিনি। মিস স্যান্ডারলিংকে আমি বলেছিলাম তাকে সাহায্য করাটা আমার পক্ষে সম্ভব না, কারণ পাই হলে যাওয়ার আনুষ্ঠানিক কোনো কারণ নেই আমার। কিন্তু এখন সেরকম একটা কারণ ঘটে গেছে নিজ থেকেই। স্যার ম্যাগনাস পাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে আমাদের পুরনো বন্ধু ডিটেকটিভ ইন্সপেক্টর চাপ। একটুখানি হাসলেন। অদ্ভুত কিন্তু পুরনো একটা দ্যুতি ফিরে এসেছে তার চোখে। মাল সামান গুছিয়ে নাও জেমস, গাড়িটা চালু করো। যত জলদি সম্ভব বেরিয়ে পড়বো আমরা। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হয়উইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আসছিল এই 4র্থ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন তাদেরকে জানিয়ে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ জানানো হলো।
ধন্যবাদ।